বাড়ি পেতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে তো একটা জমি দেখাতে হবে, যে জমিতে আপনার পাকা বাড়ি হবে। তো সেই জমিতে পাকা বাড়ি হবে, বাড়ির প্রাপককে জ্যোৎস্না পান, তার নামও লেখা আছে। এবার একবার ভাবুন, এই জমিটা যদি পেট্রোল পাম্পের মাঝখানে হয়, মানে এই বাড়িটা যদি পেট্রোল পাম্পের মাঝখানে হয়, হতেই পারে, হবে, সেটাই তো স্বাভাবিক। তার কারণ এই যে জ্যোৎস্না পান, ইনি একজন পেট্রোল পাম্পের মালিকের স্ত্রী, আর পেট্রোল পাম্পের জমিটা দেখানো হয়েছে বাংলার বাড়িতে তার নিজের জমি হিসেবে, বাংলার বাড়ি প্রজেক্টে, আর তার বদলে তিনি টাকা পেয়েছেন। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, কোথাকার ঘটনা, কিভাবে ধরা পড়লো? দেখো অতনুদা, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। এই 9 নম্বর ওয়ার্ডেই রয়েছে একটি পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্পের মালিক তার নাম প্রভাত পান, আর তার স্ত্রীর নাম জ্যোৎস্না পান। তিনি কিন্তু উপভোক্তা, তিনি এই হাউজিং ফর অলের বাড়ি পেয়েছেন, অর্থাৎ সরকারি প্রকল্পের বাড়ি পেয়েছেন। সেই বাড়িটি পেয়েছেন কোথায় না, নিজের স্বামীর পেট্রোল পাম্পের সঙ্গে লাগোয়া এই বাড়ি কিন্তু তৈরি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সেই নিচুতলা বাড়ি থেকেও আবার দোতলা বাড়ি তৈরি হচ্ছে। এই নিয়ে কিন্তু অভিযোগ করছেন বিরোধীরা যে অনেক প্রাপক যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছেন না। কিন্তু একজন পেট্রোল পাম্পের মালিক, শুধু পেট্রোল পাম্প নয়, এলাকার মানুষের দাবি তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী কলকাতার, এবং তারপরেও ক্ষীরপাইয়ের তার পেট্রোল পাম্প রয়েছে। তারপরেও কি করে তিনি তার স্ত্রীর নামে আবাস যোজনার অর্থাৎ সরকারি প্রকল্পের বাড়ি পেতে পারেন, এই নিয়ে অভিযোগ তুলছেন। কিন্তু পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান তিনি অবশ্য বলছেন যে ওয়ার্ডের কাউন্সিলররা এই বাড়ি ক্ষেত্রে তারা কিন্তু প্রাধান্য পেয়েছে, তারা যাকে প্রয়োজন তাদেরকে বাড়ি দিয়েছেন। কিন্তু এই নিয়ে আমরা কিন্তু 7 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যেই ওয়ার্ডের বাসিন্দার এই প্রভাত পান, সেই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ক্ষীরপাই পৌরসভার ভাইস চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি। তিনি কিন্তু অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি এই বাড়ি দেননি। তাহলে এই বাড়ি কোথা থেকে হলো? একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, যে জমিতে, যে জমি দেখিয়ে বা যে জমির ভিত্তিতে কেউ আবাসের বাড়ি প্রকল্পের টাকা পায় এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে বাড়ি তুলবে, যদি সেই জমি পেট্রোল পাম্পের জমি হয়ে থাকে, অর্থাৎ পেট্রোল পাম্প দেখিয়ে সেই জমি যদি কেনা হয়ে থাকে, সেই জমির মাঝখানে এই জমি দেখিয়ে আবাস প্রকল্পের টাকা পাওয়া যায়? একদমই অতন্ত্র, সেই প্রশ্নই আমরা করেছিলাম ওই পেট্রোল পাম্পের মালিক প্রভাত পানের কাছে। তিনি অবশ্য দাবি করেছেন যে পেট্রোল পাম্পের লাগোয়া ওই যে জায়গা, সেই জায়গাটি তিনি তার স্ত্রীকে লিখে দিয়েছেন, অর্থাৎ স্ত্রীর নামে ওই জমি রয়েছে। কিন্তু দেখা যাক তিনি কি বলছেন, একবার শুনবো। সুকান্ত, ক্ষীরপাই যে পেট্রোল পাম্প, এই তো আপনার না, আমার না, এটা সিসি পাম্প, আমি একটা পার্সেন্টেজের মালিক। এর সাথেই আপনার একটা আবাস যোজনা বা মানে হাউজিং ফর অলের বাড়ি হয়েছে, যেটা আপনার স্ত্রীর নামে। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি। আমার যেহেতু বাড়ির মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে। অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠ, তার ফলেই পেয়েছেন। হ্যাঁ, চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে, আমার ব্লাড রিলেশন। কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা, অনেক ফসামত করে পেয়েছি। কি বলছে? খোঁজ নিয়ে জানলাম যে 9 নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, সেই মতোভাবেই ওকে দেয়া হয়। এবং টাইম টু টাইম আমাদের যা নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে, সেইভাবেই বাড়িটা তৈরি করেছে। কিন্তু বাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ হাউজিং ফর অলের বোর্ড পর্যন্ত লাগানো হয়েছে, কিন্তু সব টাকা এখনো পাইনি, মানে টাকাটা বাকি রেখেছেন ওই কারণে। কারণ আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো। আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে এবং পরিত্যক্ত বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওকে দেওয়া হয়েছে। এটি হলো শ্যামসুন্দর ফেরিঘাট, যে ফেরিঘাট চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হবে বলে অভিযোগ উঠেছিল এবং নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিল। এবং তারপর এখন দেখা যাচ্ছে সেই ফেরিঘাট যাতে কোনোভাবেই বন্ধ না হয় তার জন্য রিষড়া পুরসভা আশ্বাস দিচ্ছে, কারণ পুরো আধিকারিকরা এই ফেরিঘাট পরিদর্শনে গিয়েছিলেন। 11ই মার্চ আমরা খবর দেখিয়েছিলাম, আর আজ 17ই মার্চ, ঠিক 6 দিনের মাথায় ফেরিঘাট পরিদর্শন করলেন রিষড়া পুর আধিকারিকরা এবং
আশ্বাস দেওয়া হলো এই ফেরিঘাট বন্ধ হবে না এবং এই ফেরিঘাট স্থানান্তরেরও কোনো পরিকল্পনা পুরসভার নেই। কোনো মানুষ বা ইন্টারেস্টেড পার্সন সেটাকে করেছে, কিন্তু ফেরিঘাট এই ফেরিঘাটটা বন্ধ হচ্ছে। এই ঘাটটা কিছু সমস্যা হচ্ছে, যে কিছু সময়টা লো এব যখন থাকে, পার্টিকুলারলি মানে ভাটার সময়টা, এখানে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারছে না, ফেরিঘাটটা বন্ধ। এখনো কিছু সময়টা চলছে, সেই জন্যই এটাকে কি করে নেওয়া হয়েছে, ওনারা ওটা করেছে যেই সময়টা এটা বন্ধ থাকবে সেই সময়টা ওটা চালু, কিন্তু দুটো সাইমেন্টানেয়াসলি চলবে। মানুষের যে এত পরিষেবা, বাংলা এই টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, এদের পেট চলে না, শুধু সাধারণ যাত্রী, খদ্দের, প্রচুর যাত্রী যারা আমাদের এখান থেকে খেয়াঘাট পার হয়ে ওই পারে যায় কাজ করতে। প্রচুর লোক ওই পারে কাজ করে এবং ব্যবসাও করে, তো সবার রুটি রোজগার একদম পুরো শেষ হয়ে যাবে, সাধারণ মানুষের খুব অসুবিধা হবে। সেখানে দাঁড়িয়ে উনি আজকে বড়বাবু আসলেন, আজকে উত্তরপাড়ার চেয়ারম্যানে বড়বাবুকে পাঠিয়েছেন পৌরসভা থেকে, তো উনি এসে কথা দিলেন যে এই ঘাট কোনোদিনই বন্ধ হবে না। মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়েছিল আমাদের এই কলকাতাতেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই ফাঁসি, তার কারণ তার আগে পর্যন্ত যত জমি জমা সংক্রান্ত মামলা হতো সেই সব মামলায় ফাঁসি দেওয়া হতো গাছের সঙ্গে ঝুলিয়ে ব্রিটিশ আমলে। এই প্রথম একটা পরিপূর্ণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে ফাঁসির সাজা শোনানো হলো, ফাঁসির জন্য একটা কুয়ো করা হলো। সেই কুয়োয় মহারাজা নন্দকুমারের শেষ ইচ্ছে ছিল যে তিনি গঙ্গা দেখতে দেখতে যেন তার প্রাণ যায়, তো সেই গঙ্গার ধারে ফাঁসি কুয়ো করা হলো, ফাঁসি হলো মহারাজ নন্দকুমার। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কোথায় হয়েছিল ফাঁসি? আমাদের শহর কলকাতার বুকে সেই ফাঁসি কুয়ো এখনো রয়েছে, জানেন কি? সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, কি অবস্থা রয়েছে এই ফাঁসি কুয়ো, আর একটু ডিরেকশনটা বোঝার চেষ্টা করব কোন জায়গায় রয়েছে সেই ফাঁসি কুয়ো। দেখো, বর্তমানে হেস্টিংস একেবারে বিদ্যাসাগর সেতু, সেই সেতুর একেবারে নিচে হেস্টিংসের যে অফিস রয়েছে, হেস্টিংস হাউস, সেই হাউসের একেবারে উল্টো দিকে মহারাজা নন্দকুমারের ফাঁসি হয় যে কুয়োতে, সেই কুয়ো এখনো পর্যন্ত রয়েছে। পিডব্লিউডি সেই কুয়ো খোঁড়া হয়েছিল যে জায়গায় 1975-এর 5ই আগস্ট, যে জায়গায় মহারাজা নন্দকুমারকে তার ইচ্ছা অনুযায়ী ফাঁসি দেওয়া হয়েছিল, সেই জায়গা এখনো পর্যন্ত একইভাবে রয়েছে। যে জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির সরঞ্জাম, সেগুলো এখনো পর্যন্ত বর্তমান। কিন্তু সেই জায়গার কি অবস্থা, ছবি অন্য কথা বলছে। ইতিহাস বিজড়িত মহারাজা নন্দকুমারের ফাঁসির যে স্থান, সেই স্থান বর্তমানে নেশাখোরদের আখড়া, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা। এবং যারা স্থানীয় এখান দিয়ে নিত্যদিন যাতায়াত করেন তারা বলছেন, কুয়োর এই যে জায়গা যেখানে ঘিরে দেওয়া হয়েছে পিডব্লিউডির তরফ থেকে, কলকাতা পুরসভার তরফ থেকেও বেশ কিছুটা সহযোগিতা করা হয়েছিল যে জায়গা রক্ষণাবেক্ষণ করার জন্য, যে জায়গার তত্ত্বাবধানের এই মুহূর্তে সম্পূর্ণ ভার রয়েছে পিডব্লিউডির হাতে। সেই জায়গায় বর্তমানে সন্ধে গড়ালেই বা দিনের আলো একটু নিভলেই সেই জায়গা নেশাখোরদের দখলে চলে যায়। যে কুয়োতে তৈরি করা হয়েছিল, যে কুয়োতে মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়েছিল, সেই কুয়োর মধ্যে একের পর এক মদের বোতলের ছড়াছড়ি। শুধু তাই নয়, মহারাজা নন্দকুমারের ফাঁসির যে জায়গা, যেখানে পাঁচিল দিয়ে ঘেরা রাখা হয়েছে, সেই পাঁচিল ঘেরা জায়গার একেবারে সামনে যে ফুটপাত, সেই ফুটপাত এই মুহূর্তে ব্যবসায়ীদের দখলে, যারা উদ্বাস্তু রয়েছেন তাদের দখলে। কিন্তু এখানেই প্রশ্ন, তাহলে রক্ষণাবেক্ষণ কোথায়? সামনের ফুটপাত যদি ঝাঁট দেয় পিডব্লিউডি, তাহলে কেন ভিতর পরিষ্কার করে না? কেন পুলিশ প্রশাসন এই জায়গায় রাতে নজরদারি বাড়াচ্ছে না? এই জায়গা শুনশান থাকে এবং রাত বেরোলেই সেখান থেকে যাওয়া বেশ কিছুটা গা ছমছমে ব্যাপার, এমনটাও বেশ কিছু লোকজন বলছেন। এবং সেখানে নেশাখোরদের, গাঁজাখোরদের আখড়া এতটাই বেড়ে যায়, পরিমাণ এতটাই বেড়ে যায় রাত বাড়লে, ওই কুয়োর যে জায়গা ঘেরা রয়েছে সেই জায়গার পাশে, সেখান দিয়ে যেতেই সাধারণ মানুষের গা ছমছম করে, এমনটাও বলছেন সাধারণ মানুষ। এবং এখানকার যে কাউন্সিলর রয়েছেন তারা কি বলছেন একবার শোনা যাক। দেখভাল হয় না বলতে গেলে কি আছে, এখানে পিডব্লিউডি লোক নিজের ইচ্ছের মতন কাজ করে। এখানে রোজ সকালবেলা ঝাড় দিয়ে যায়, কিন্তু ভেতরে ঢোকে না। কেন দেয় না সেটা তো বলতে পারবো না। বাইরে ঝাড় দেয়, ভিতরে কোনোদিন ঝাড় দেয় না। ভিতরে আমরা বসি, আমরা দিয়ে এখান দিয়ে চলে যাই। ওর পরে কিছু কিছু ফালতু ছেলেরা এসে ভিতরে এসে মদ খায়, খেয়ে নোংরা করে দিয়ে চলে যায়। পিডব্লিউডি খালি বাইরের কন্ট্রাক্টটা ঝাড়ে, ভিতরে ঝাড়ে না কোনোদিন। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিকে তো উদ্যোগ নিতে হবে। 75 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কি বলছেন? স্যারের সঙ্গে কথা বলে অলরেডি আমাদের পেয়ারিং রিনোভেশন ভালো করে করার জন্য একটা ফাইল প্রসেস ছিল। এক্সপেক্টেড আছে এপ্রিল মাস থেকে আমরা ওখানে কাজ করতে পারবো। ভালো করে
ওই জায়গাটাকে সুন্দরভাবে করতে যাচ্ছি।